দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টা। আপনারা জানেন পুরো বাংলাদেশে এখন করোনার জন্য সাংঘাতিকভাবে ঝুঁকিপূর্ণ। এরকম পরিস্থিতিতে গতকালকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজার ঘটনা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, এবং সেই ঘটনা আসলে কেবল ব্রাহ্মণবাড়িয়ার নয়, সেই ঘটনা সম্ভবত পুরো বাংলাদেশের মানুষের সচেতনতার একটা চিত্র সম্পর্কে আমাদের ধারণা দেয়। সেটি হয়তো অনেক বড় জমায়েত হয়েছে, কিন্তু সুযোগ পেলে আমরা ঘরে থাকছি না, আমরা বেরিয়ে পড়ছি, একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি, কাজে অকাজে বেরোচ্ছি। সেনাবাহিনী এমনকি আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীও যারা নিয়মিত ছিল তাদের তৎপরতাও অনেক জায়গায় কাজ করছে না। সেসব বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ঘরে থাকুন ব্রাহ্মণবাড়িয়া স্টাইল। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, আমরা বলছিলাম ঘরে থাকুন ব্রাহ্মণবাড়িয়া স্টাইল, সেই ইস্যুতে আলোচনা করব আজকের ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে সব অতিথিই যুক্ত হবেন। আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, যিনি ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সন্তানও বটে। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার শাহ আলী ফরাদ, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং তিনিও সরাইলের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, তিনি চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি, এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন ইসলামী চিন্তাবিদ প্রফেসর মুক্তার আহমেদ, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার আবু সাইদ। আপনাদের সবাইকে স্বাগত আজকের ২৪ ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই আমরা প্রফেসর মুক্তার আপনাকে দিয়েই। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটি জানাজা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আলাদাভাবে ট্রিট করা একটা প্রচেষ্টা, যেটা নিঃসন্দেহে খুবই খারাপ। আমরা জানি যে এটি একটি ঘটনা এবং ঘটনার সঙ্গে অন্যান্য অনেক কিছু জড়িত, এবং যে মানুষগুলো সেখানে উপস্থিত হয়েছিলেন তারা নিশ্চিতভাবেই সবাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন ধর্মীয় নেতা তিনি মারা গেছেন, তার জানাজায় তাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, তারা যেতেই পারেন। কিন্তু এখন আমরা একটা বিশেষ মুহূর্ত, বিশেষ পরিস্থিতি পার করছি, সেখানে জানা যায় এত মানুষ যে জড়ো হলো, সেটি কি ইসলাম সম্মত হলো? আমাদের আসলে হাদিস কোরআন কি বলে, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। এই জানা যায় এত মানুষ না হলে কোনো অন্যায় হতো কিনা, কিংবা তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কম হতো কিনা? না, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জোবায়ের আনসারী সাহেব উনি অনেক বড় আলেম, স্বভাবতই সেখানে অনেক মানুষের উপস্থিতি হওয়ার কথা, কিন্তু এটি তো আসলে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সেক্ষেত্রে আমাদের ইমোশনের বহিঃপ্রকাশ যদি সেখানে না হতো তাহলে অনেকই ভালো হতো। কিন্তু আমরা দেখি যে স্বভাবতই আমরা কেন যেন অনেকটা ইমোশনাল। আপনি যদি আরো অনেকগুলো প্রেক্ষাপট দেখেন তাহলে সেখানেও দেখবেন যে বহু লোক কারণে অকারণে তারা কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেই, এবং কেন যে তারা এইভাবে করছে সেটা আমরা একেবারেই বুঝতে পারি না। অতএব এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে জোবায়ের আনসারী সাহেবের প্রতি আমাদের ভালোবাসা আছে, অকৃত্রিম ভালোবাসা আছে। একজন মানুষের জানাজায় অনেক বেশি লোক উপস্থিত হলেই যে সেখানে তিনি অনেক বড় আল্লাহওয়ালা অথবা তিনি অনেক বড় কিছু, এটা প্রমাণ করে না। বরং আমরা যদি বাসায় থেকেও তার জন্য দোয়া করতাম তাহলে সেই কাজটি সেখানে অবশ্যই ঘটতো। আর তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে লোকেরা গিয়েছে। আমার মনে হচ্ছে যেন সেখানে তার পরিবার ইনভাইট করেছে, প্রশাসন তাদেরকে বলেছে যে আসো, এরকম ব্যাপার না। লোকেরা তারা অনেকটা অসচেতন, এবং এই অসচেতনতার প্রকাশই তারা এখানে ঘটিয়েছে। এটাই আমরা যদি শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে তো একটি ব্যক্তি তার নিজেরও ক্ষতি করতে পারে না, অন্যেরও ক্ষতি সাধন করতে পারে না। আবার যদি আপনার কোরআনের নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই জাতীয় ভাইরাস অথবা কন্টাজিয়াস অর্থাৎ ছোঁয়াচে রোগীর কাছ থেকে তোমরা এমনি ভাবে পালাও যেমনি ভাবে তোমরা বাঘ বা সিংহ দেখলে তোমরা পালাবে। তো ফলে পরিস্থিতি যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখেছি একটা আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু এটা আসলে আবেগের কাজ ছিল না। এটা অনেকটা আমি আপনাকে আরেকটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই। জানাজার নামাজ তো ইসলাম কি বলে? আমরা জানি যে জানাজার নামাজ ফরজে কিফায়া, ফলে সেখানে সবার যাওয়াটাও নিশ্চয়ই ইসলাম সম্মতভাবে জরুরিও ছিল না। না, এখানে একেবারেই জড়িত ছিল না। সেটাই আমরা বলছি যে এখানে এখন প্রথমত হচ্ছে ফরজে কিফায়া হিসেবে কিছু লোক যদি আদায় করে ফেলতো তাহলে অন্যদের পক্ষ থেকে সেটি আদায় হয়ে যেত। আবার অন্যদিকে
সেখানে যদি এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এত লোকের উপস্থিতি একেবারেই কাম্য ছিল না। তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছে। আমরা জি এমনিতেই জি অনেক আমরা খানিকটা বুঝতে পেরেছি। আমি একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে একজন চিকিৎসক যুক্ত হয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের তিনি চেয়ারম্যানও বটে, ডাক্তার আবু সাইদ। ডাক্তার সাইদ, আপনি নিশ্চিতভাবেই জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার এখনকার পরিস্থিতি কি, সেটি লকডাউন করা হয়েছে, কেউ কোথাও যেতে পারছে না সরাইলে, কিন্তু এই মানুষগুলোর কেউ না কেউ কোনো না কোনো অসুখে যদি আক্রান্ত হয়, সেটা সর্দি জ্বর কাশি অপারেশন হার্টের চিকিৎসা যাই হোক না কেন, সেই তাদেরকে তো চিকিৎসা আপনাদেরকেই করতে হবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা তো ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদেরকেই দিতে হবে। এবং আমাদের অভিজ্ঞতা সাংঘাতিক খারাপ, আমাদের রোগীরা অনেকে গোপনও করে অনেক চিকিৎসক এরই মধ্যে আক্রান্ত হয়েছেন, আমরা সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করতে পারি। কিন্তু এই মানুষগুলো যে এই পরিণতি, এটার প্রথম শিকার চিকিৎসকরাই হবেন। ফলে চিকিৎসকদের মনোভাবকে আপনার মাধ্যমে একটু জানতে চাই ঘটনার পরে। ধন্যবাদ। অন্য সবার মতো চিকিৎসকরাও এই বিষয়টি নিয়ে আতঙ্কিত আছে, কারণ রোগীরা তো সব চিকিৎসকের কাছে আসবে। তারপরে যে ঘটনাটি ঘটেছে এটার জন্য আসলে আমরা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। এটি একটি অত্যন্ত অবিবেচনা প্রসূত একটি কাজ হয়েছে। যেটা হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই। তো এখন আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা চিকিৎসকদের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হয়েছি, সবার সাথে যোগাযোগ করেছি এবং ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তাদের চিকিৎসা ব্যবস্থা বিষয়ে আমরা পরিকল্পনা করেছি। ইতিমধ্যেই আমরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হসপিটালে 150 বেডের আইসোলেশন বেড রেডি করেছি, যেন হঠাৎ করে অনেক পেশেন্ট আসলো চিকিৎসা করা যায়। এর আগে সরকারিভাবে বক্ষব্যাধি হাসপাতালে তো আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা চলছেই। আমরা এইভাবে প্রস্তুত আছি আর কি, আর সবার যোগাযোগের মাধ্যমে মনোবল তৈরি করছে আর কি, বৃদ্ধি করছে আমরা। জি, আমি একটু ডাক্তার উত্তম কুমার বড় আপনার কাছে যেতে চাই। আপনার হসপিটালে 5-6 জন চিকিৎসক এরই মধ্যে পজিটিভ, এবং আমি জানি যে তারা ভালো আছেন, তারা হাসপাতালেই থাকছেন। আপনার কাছ থেকে একটু যেটা জানতে চাই যে এই ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনাটা ধরেন অনেক বড় বলে সেটা অনেক বেশি দৃশ্যমান হলো, কিন্তু অন্যান্য অনেক হাসপাতালে আমাদের চিকিৎসক বন্ধুরা, নার্সরা, আমাদের যারা মেডিকেল টেকনোলজিস্ট তারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু আমাদের মতো মানুষ যারা আক্রান্ত হয়েছেন অন্য কোথাও থেকে, তারা গিয়ে পরিচয়টা গোপন করেন, কখনো কখনো বলেন না। ফলে ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনা এক ধরনের তো দায়িত্বহীনতা, সেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এক ধরনের প্রশাসনিক ব্যর্থতাও কেউ কেউ বলছেন। ফলে সেটি আমাদের চিকিৎসক সহ পুলিশ সহ যারা ফ্রন্টলাইন অ্যাক্টিভিস্ট তাদের ঝুঁকিটা আরো খানিকটা বাড়ালো কিনা? দুটি কাজ, একটি হলো রোগ ছড়ানো থেকে আমাদের অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, আর দ্বিতীয় যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা করা। এইরকম একটি চতুর্থ স্টেজে আমরা অতিক্রান্ত করছি। অতএব যার কারণে সারা বাংলাদেশ আজকে লকডাউন নতুবা শাটডাউন নতুবা আমরা সাধারণ ছুটি, আমরা যেটি বলি না কেন আমাদেরকে সকলে ঘরে থাকার জন্য আমাদের অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। আজকে আমার যে কোনো ধরনের ধর্মীয় জমায়েত হোক, অন্য কোনো জমায়েত হোক, বাজারের জমায়েত হোক বা কোনো ত্রাণ সামগ্রী দিতে গিয়ে জমায়েত হোক, প্রত্যেকটি জমায়েতকে এই মুহূর্তে আমাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ যদি এইসব জমায়েতের মাধ্যমে যেহেতু কমিউনিটিতে এই রোগটি ছড়িয়ে গিয়েছে, অতএব এটি ছড়ানোর জন্য আরও বেশি মাত্রায় এটি আরও কার্যকর ভূমিকা রাখবে। যার কারণে যে কোনো ধরনের জমায়েতকে যে নিষিদ্ধ করা হয়েছে, আমরা বড় বড় রাস্তাগুলো দেখছি আমরা শূন্য, কিন্তু আমরা অলি গলিতে গ্রামে গঞ্জে আমরা ছোটোখাটো শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমরা সেটি তারা মানছে না। যার কারণে নিশ্চয়ই লক্ষ্য করবেন বাংলাদেশে এই যে একটি 20 বছর থেকে 30 বা 35 বছর এই বয়সটির সংখ্যা, আক্রান্তের সংখ্যা বেশি, কারণ সেই ইয়াং বয়সের এই ছেলেগুলো বা এই লোকগুলো তারা এই বিধিনিষেধ তারা মানছেন না। তো এই কারণে আমাদের যারা অভিভাবক আছে এখানেও আমাদের ভূমিকা রাখা দরকার। তা আমাদের আমরা সমাধান নিয়ে আলাদাভাবেই কথা বলবো। আমাদের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে,
খন্দকার গোলাম ফারুক, তিনি এই মুহূর্তে আমরা তার কানেকশনটি পাচ্ছি না, কারণ আমরা জানি এর মধ্যে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, জাতীয় সংসদের সংসদ সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি তো সেখানকার মানুষ, সেখানকার জনগণের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে। সেখানকার যিনি সংসদ সদস্য আপনি ছাড়াও, আপনি তো সংরক্ষিত আসনের, তিনিও আপনার দলের মানুষ, আপনারা সবাই জানতেন যে আগের দিন তিনি মারা গেছেন, যার জানা যায় এত মানুষ। ফলে তারপরে কোনো ধরনের আগাম তথ্য আপনারা পেয়েছিলেন কিনা, বা আসলে এত মানুষ কেন হলো, আপনার উপলব্ধিটা একটু শুনতে চাই ব্যারিস্টার ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় আমাদেরকে খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে কথা বলছি, তিনি যে শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন তাই নয়, উনি অনেক বড় একজন আলেম ছিলেন। উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার ছাত্র সেই মাদ্রাসা থেকে পাশ করে বের হয়েছে, এবং জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় এলাকার একজন নেতা ছিলেন তিনি। সুতরাং তার জানা যায় মানুষের ঢল যখন এসছে, এটা যে শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছে কিংবা শুধু সরাইল বা আশুগঞ্জ থেকে এসছে তা কিন্তু নয়। এটা সরাইল আশুগঞ্জের পাশে বা ব্রাহ্মণবাড়িয়ার পাশে হবিগঞ্জ আছে, নরসিংদী আছে, নারায়ণগঞ্জ আছে, সিলেট আছে। এটা তারা দূর দূরান্ত থেকে যে যেভাবে পেরেছে তারা এসছে। এবং একটা বিষয়ে আমি একটু পরিষ্কার করতে চাই, ওনার পরিবারের পক্ষ থেকে কিংবা খেলাফত মজলিস বা ওনার দলের পক্ষ থেকে বা মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু কোনো রকমের কোনো মাইকিং বা প্রচারণা চালানো হয়নি। মানুষের আবেগ বা ভালোবাসা ওনার প্রতি এতটাই ছিলেন। আনসারী সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, আমার সঙ্গে ওনার খুব ভালো পরিচয় ছিল, আমি ওনাকে শ্রদ্ধা করতাম, ভীষণভাবে শ্রদ্ধা করি, এবং আমি জানি যে এই শ্রদ্ধার আসনটি বহু মানুষের হৃদয়ে তিনি আছেন। সুতরাং কাউকে বাধা দেয়া বা এরকম কোনো অবস্থা আসলে ছিল না। আমি আজকে দেখেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে প্রশাসনের ব্যর্থতা, পুরোটাই প্রশাসনের ব্যর্থতা। এখানে আমি আসলে একটু দ্বিমত পোষণ করছি এ কারণেই যে যখন শত শত মানুষ আসছে, শত শত মানুষকে আসলে প্রশাসনের কয়জন, আমাদের পুলিশে কয়জন আছেন, সেখানে থানায় কয়জন পুলিশ কাজ করেন, তো তাদের পক্ষে তো এভাবে হাজার হাজার মানুষকে সামাল দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, যখন আমরা দেখছি যে হবিগঞ্জ থেকে আসছে, সিলেট থেকে আসছে, নরসিংদী বা নারায়ণগঞ্জ থেকে আসছে, অর্থাৎ বিভিন্ন অন্যান্য জেলাগুলো থেকে আসছে যেগুলো লকডাউন অবস্থায় আছে, সেই লকডাউন অবস্থা পার হয়ে কি করে মানুষ আসলো সেটা একটা প্রশ্ন বটে। তবে সবকিছু ছাপিয়ে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এখানে মানুষের আবেগ বা সেন্টিমেন্ট এতটাই জড়িত যে এখানে যদি পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করত তাহলে পরিস্থিতি কি হতো সেটা বলা যায় না। অনেক সময় এ ধরনের পরিস্থিতিতে বাধা দিতে গিয়ে রক্তপাতের ঘটনাও কিন্তু আমাদের দেশে ঘটেছে। আমরা আবেগপ্রবণ জাতি, আমরা যাকে নেতা মানি, আমরা যাকে শ্রদ্ধার আসনে বসাই, তাকে, তার জন্য কিন্তু আমরা জীবন দিতে প্রস্তুত থাকি। আপনার ব্যাখ্যাটা পেয়েছি আমরা একটু। ব্যারিস্টার শাহ আলী ফরাদ, আপনিও সেই এলাকার মানুষ এবং আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন, আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। ব্যারিস্টার রুমিনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হচ্ছে তার জনপ্রিয়তার কারণেই সেটি আটকানো যায়নি, সেটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, সেটার জন্য কোনো আহ্বান বা বিশেষ কোনো প্রচারণাও হয়তো ছিল না। ব্যারিস্টার রুমিনের যা তথ্য, আপনিও কি সেটি মনে করেন যে পুরোটাই আবেগ, নাকি ধরেন এক জেলা থেকে আরেক জেলায় যখন যাচ্ছে, যে প্রশ্ন রুমিন ফারহানাও করলেন, তখন তো সেখানে টহল পুলিশ, আমরা ঢাকা শহরে বের হতে গিয়ে আমি অফিসে আসার সময় 2-3 বার গাড়ি থামানো হয়, জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছেন। ফলে সেখানে এত মানুষ, ট্রাক ভরে ভরে গেল, সেটি কেউ ঠেকাতে পারলো না। এই পরিস্থিতির কথাই বলছি। জি, ধন্যবাদ মিশু ভাই। প্রথমত আগে আমি একটু আজকের আমাদের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর যে নামকরণ করা হয়েছে এটা আমার একটু আপত্তি আছে। ঘরে থাকুন ব্রাহ্মণবাড়িয়া স্টাইল, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াকে কিন্তু আপনি প্রথমে বলেছেন যে কোনো একটি জেলাকে আলাদা করে এভাবে বলাটা ঠিক হচ্ছে না, তারপরেও আমরা আমাদের বিষয়বস্তুর নামকরণের মধ্যে কিন্তু ওই বিষয়টা আবার ঠিকই নিয়ে এসেছি। তো এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমি ওনার ব্যাখ্যার সাথে একমত কিনা। প্রথমত হচ্ছে উনি যেই কথাটি আজকে বলেছেন এটা কিন্তু অনেক মিডিয়ায় বলছেন না। এই খেলাফতে মজলিস কিন্তু একটি রাজনৈতিক দল, এটা শুধুমাত্র কিন্তু ধর্মীয় সংগঠন না, এবং তারা কিন্তু বিএনপির 20 দলীয় জোটের একটি শরিক দল। তো এখানে আসলে আমরা মনে করি যে আবেগ, এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে ওই রাজনৈতিক যে দায়মুক্তির জায়গা সেটা কিন্তু পাওয়া যাবে না। এখানে কিন্তু বিএনপির একদম পরিষ্কারভাবে এই বিষয়টি কন্ডেম করা উচিত যে যতই আবেগের জায়গা হোক, সাধারণ লক্ষ লক্ষ মানুষের যেখানে জীবনের ঝুঁকির ব্যাপার জড়িত, সেখানে কোনোভাবেই মানুষের আবেগকে আমরা প্রথমে স্থান দিতে পারি না। আমাদের আগে মানুষের জীবনকে স্থান দিতে হবে। তো গতকাল যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অবিবেচক এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটি ঘটনা ঘটেছে।
যারা এখানে জনসমাগম ঘটিয়েছেন তারা একটি দলের মানুষ, তারা একটি পার্টিকুলার গোত্রের মানুষ। এখানে আপনার সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম ছিল এবং সেই এলাকার সাধারণ মানুষ বেশিরভাগই এখন শঙ্কিত আছেন নিজেদের নিরাপত্তা নিয়ে। এবং এই অবিবেচক দায়িত্বজ্ঞানহীন কাজটি যারা করেছেন, এই জানাজায় যারা জনসমাগম ঘটিয়েছেন, উনি রবিন ফারহানা বলছেন যে এখানে কোনো মাইকিং করা হয়নি। আজকালকার দিনে এই ধরনের জনসমাগম করার জন্য মাইকিং করতে হয় না। তার আগের দিন রাতের বেলা থেকে ওনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় ওনারা পোস্ট করছিলেন যে জানাজা এই সময়ে এই জায়গায় অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আপনার এই ব্যাপক জনসমাগম কিন্তু ঘটে। জি, এখন ব্যারিস্টার কথা ফরহাদ, হচ্ছে কিছুটা কি প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কি কিছুই করা যেত না? নিশ্চয়ই করা যেত। সেখানে কিছুটা ঘাটতি ছিল দেখেই তো 3 জন পুলিশ অফিসারকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আপনার আমাদের আরেকজন যিনি অতিথি যোগ হওয়ার কথা, উনি হয়তো আরো বিস্তারিত বলবেন, কিন্তু সরাইল থানার ওসি এবং সার্কেল এএসপি এবং একজন আপনার সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে দায়িত্বে। এই ঘটনার মধ্যে তাদের দায়িত্বর ব্যাপারে পরিষ্কার হওয়া। আমরা এখন একটা তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সম্পূর্ণ প্রতিবেদন পাওয়ার পরে আমরা বলতে পারবো যে আরো কোন কোন জায়গায় ঘাটতি ছিল। কিন্তু সবার আগে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে যখন একজন মানুষ অপরাধ করেন তখন আগে সেই মানুষকে আমাদের দোষ দিতে হবে, তারপরে অপরাধ থামানোর দায়িত্ব কার তার দিকে আমাদের আঙ্গুল তুলতে হবে। যে আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে পুলিশের ডিআইজি চট্টগ্রাম রেঞ্জে যুক্ত হয়েছেন জনাব গোলাম ফারুক বিপিএম বার। গোলাম ফারুক, যদি শুনতে পান আপনি, আমরা জানি যে একটা তদন্ত কমিটি হয়েছে, আপনার একজন অতিরিক্ত ডিআইজি সেটির কমিটির প্রধান। প্রশ্নটি হচ্ছে যে আলোচনা আমরা করছিলাম, আশপাশের জেলাগুলো থেকেও মানুষ যখন আসলো সেটি কেন ঠেকানো গেল না, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি এখন সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী এটির প্রথম স্টেক হোল্ডার হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, তারপরে আপনার সিভিল প্রশাসন অর্থাৎ সেখানকার ইউনো, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা ছিল, জনপ্রতিনিধিরা ছিলেন। শাস্তি কেন শুধু পুলিশকে দেওয়া হলো? অন্যদের দায় কি তাহলে দায়মুক্তি ঘটলো নাকি সেটি তদন্তে আসতে পারে? আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা ডিআইজি সাহেবের কাছে সেই প্রশ্ন শুনতে চাই। পাশাপাশি ব্যারিস্টার শালী ফরহাদ, আপনাকেও একটি প্রশ্ন করতেই চাই যে সরকার চাইলে তো সবই করতে পারে। আমরা হেফাজতের ঢাকা সমাবেশের কথা নিশ্চয়ই মনে আছে, সেটি যদি প্রতিহত করা সম্ভব হয়, এতগুলো মানুষের জীবন রক্ষার্থে এবার কেন সেটি করা গেল না? সেই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফরহাদ আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো। দর্শক, স্বাগত আরেকবার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম আছেন। খন্দকার গোলাম ফারুক, আপনার কাছে প্রশ্ন হলো যে অন্যান্য জেলা থেকেও মানুষ সরাইলে কিভাবে প্রবেশ করলো, সেই দায়ভার পুলিশ এড়াতে পারে কিনা সেটি একটি প্রশ্ন। পাশাপাশি হচ্ছে যে এটার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সম্পৃক্ত, বিধি অনুযায়ী এটার সঙ্গে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সম্পৃক্ত। ফলে শুরুতে আমরা 3 জন পুলিশ কর্মকর্তাকেই কেবল বরখাস্ত করতে দেখলাম। অন্যদেরকে দায় মুক্তি দেওয়ার কোনো চেষ্টা চলছে কিনা আপনার মতে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার প্রশ্ন উত্তরে বলি যে ওনার যেখানে বাড়ি সেই জেলায় বা সেই থানায় ওনার দাফন না করে সরাইলে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসাতে ওনার জানাজার ব্যবস্থা করা হয়। আগের দিন রাত্রে থেকে পরের দিন সকাল 9টা 9:30 পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে, স্থানীয় ইউনো সহ স্বাস্থ্য কর্মকর্তা সবার কাছে তাদের বক্তব্য ছিল যে এইখানে 100-150 লোক মিলে তারা জামাত করবে এবং 9:30 পর্যন্ত ওইখানে থানার ওসি যা বক্তব্য যে 9:30 পর্যন্ত ওইখানে 150 মতো ম্যাক্সিমাম লোক ছিল জানাজা পড়ার জন্য। তারপরে আধা ঘন্টার মধ্যে এই কয়েক হাজার লোক, তারা প্রায় 10-15 হাজার লোক 4টা 5টা গ্রাম থেকে এবং কিছু লোক
আপনার হবিগঞ্জ, সিলেট, নরসিংদী, কিশোরগঞ্জ এইসব এলাকা থেকে কিছু লোক যে এই জানাজায় অংশ নেয়। এইখানে যে বিষয়টা যে এইখানে দুইটা বিষয় ঘটতে পারে। এক হলো আয়োজক যারা, তারা পুলিশের সাথে বা প্রশাসনের সাথে একটা লুকোচুরি করছে, তারা সঠিক তথ্য দেয় নাই। আরেকটা হইতে পারে যে এইখানে অন্যান্য যে বিরোধী দলীয় সংগঠন আছে তারা টোটালি একটা গেম খেলছে, যে প্রশাসনকে বোকা বানিয়ে তারা কোনো মাইকিং এর মাধ্যমে প্রচার না করে গোপনে গোপনে তারা অর্গানাইজড হয়েছে এবং জাস্ট জানাজার আগে তারা এই 9:30 9টা থেকে আর 10টার মধ্যে এই বিশাল লোককে এখানে হাজির করছে। জি, তাই যদি হয় তাহলে বিরোধী দল বা অন্য কেউ যদি একটা গেম প্ল্যান করে, আইন শৃঙ্খলা বাহিনী এই সময় সেই গেম প্ল্যানের কাছে ধরা খেলো এবং অন্য জেলা থেকে যখন ঢুকলো, আপনারা 1-150 লোক যদি জানা যায় জড়ো হয়, সেটিও কি এখনকার আইন পারমিট করে? সংঘনিরোধ আইনে পারমিট করে যে যদি 100 লোকও জামাত করে, তারা যদি 5 ফিট 6 ফিট গ্যাপ দিয়ে দাঁড়ায়, সেটা হয়তো তাদেরকে পারমিট করা যাইতো। কিন্তু যে ঘটনাটা ঘটছে এইটা আমি মনে করি পুলিশের সাথে বা প্রশাসনের সাথে একটা যেভাবেই হোক। তা আমরা জানেন যে যেহেতু আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে থানা প্রশাসন সঠিক সময়ে সঠিক তথ্য জানাইতে পারেনি, এই জন্য আমরা 3 জন পুলিশ কর্মকর্তাকে ওইখান থেকে প্রত্যাহার করেছি এবং একটা উচ্চ তদন্ত কমিটি গঠন করে দিয়েছি যে এইখানে অ্যাকচুয়াল ঘটনাটা কি, কি কারণে প্রশাসন এইভাবে বোকা হইলো, এই বিষয়টাকে আমরা তদন্ত করার জন্য দিয়েছি। এবং বাইরের জেলা থেকে কিভাবে লকডাউনের মধ্যে লোক আসলো, কি পদ্ধতি নিয়েছে, এইটা আমার তদন্ত করতে হবে। যদি আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশের আমরা যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। জি, আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। তার মানে স্পষ্টত এটি প্রশাসনিক ব্যর্থতা, যেটি আজকে খোদ স্বাস্থ্যমন্ত্রী তার অনলাইন ব্রিফিং এও বলেছেন, এবং এর পেছনে অন্য চক্রান্তের খানিকটা গন্ধ পুলিশ এখনই পাচ্ছে। আপনিও যেমনটা বলছিলেন, প্রশ্ন হলো তারপরেও সরকারের চেয়ে শক্তিশালী তো নিশ্চিতভাবে কেউ না, ফলে আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কর্মরত। এবং আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া বা সরাইল এই লকডাউনের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়া এটা তৃতীয় গণজমায়েতের ঘটনা। এর আগে বিভিন্ন ধরনের মারামারি নানা কিছু করে সেই এলাকায় আমরা 2-1টা অকারেন্সের ঘটনা আমরা দেখেছি অন্যান্য অঞ্চলের মতোই হয়তো। ফলে সেই জায়গাটা আমাদের একটা ব্যর্থতা কিনা এবং চাইলে এটা এড়ানো যেতেও কিনা? জি, তদন্তের বিষয়টা ডিআইজি মহোদয় যেটি বলেছেন, আমাদের আসলে তার উপরেই রিলাই করতে হবে, কারণ এই বিষয়ে আমাদের চেয়ে বেশি তথ্য এই মুহূর্তে ওনাদের হাতেই আছেন। তবে আমি যে বিষয়টি বলছিলাম যে তার আগের দিন রাতের বেলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই যে প্রয়াত যিনি হুজুর তার অনুসারীরা তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে কিন্তু একটা জনগণ ঘটনা কিন্তু তাদের পরিকল্পনা ছিল। এখন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, এদের মধ্যে অন্তত আমি এই সরাইল থানার যিনি অফিসার ইনচার্জ তার ব্যাপারে আমি এইটুকু বলতে পারি যে আজকে সারাদিন আমার কাছে শত শত মেসেজ এসেছে যে এই যে সরাইলের ওসি, তাকে যেন প্রত্যাহারটা সরিয়ে নেওয়া হয়, কারণ সে অফিসার হিসাবে খুবই ভালো, এলাকায় খুবই জনপ্রিয়। তারা গত অনেক দিন ধরেই এই করোনা ভাইরাস পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর থেকেই তারা রাত দিন মানুষের জন্য খেটে যাচ্ছেন। এরকম একটি মহামারী পরিস্থিতিতে দেশের, যেখানে সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত, সেখানে আসলে প্রশাসন এবং পুলিশের ব্যর্থতা খোঁজার আগে আমাদেরকে দেখতে হবে যে এরকম অবিবেচক এবং দায়িত্ব জ্ঞানহীন কাজ যারা করেছেন তারা কারা এবং তারা কেন এই কাজটি করেছেন। আমরা বাংলাদেশের সব মানুষ যদি এখন মনে করি রাস্তায় নেমে যাব, বাংলাদেশের আর্মি, পুলিশ, নেভি মিলে কি সবাই সেটা থামানোর মতন তাদের সেই ক্ষমতা কি আছে? এটা আপনারাও ভালো করে জানেন নেই, আমরাও ভালো করে জানি নেই। তো গতকাল যে ঘটনাটি ঘটেছে এর পিছে যে কোনো ধরনের রাজনৈতিক বিষয় নেই এটা কিন্তু বলা যাচ্ছে না, এবং একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক বিষয় আছে। আমি আবারও বলি যে আমাদের মনে রাখতে হবে যে এখানে যারা এসেছিলেন তারা কিন্তু শুধুমাত্র একজন হুজুরের মুরিদ হিসাবে আসেননি, তারা কিন্তু অনেকে এই রাজনৈতিক দলের অনুসারী। আচ্ছা, তাই যদি হয় ব্যারিস্টার ফরহাদ, তাহলে তারা তো আর আওয়ামী লীগের লোক বা তাদের বিরোধী পক্ষের কাউকে সেই জানাজায় নিয়ে যায়নি, তারা নিজেরাই গেছেন। তার মানে নিজেরাই তো সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। তাহলে সেটি দিয়ে অন্য পক্ষের, তাদের বিরোধী পক্ষ যারা, তাদের কি ক্ষতি করা সম্ভব?
কেউ যদি নিজেদের ক্ষতি করতে চায় তাহলে অন্য কোনো উপায়ে করুক, জনসমাগম ঘটনার মধ্যে করুক, না করুক, কারণ এতে অন্যদেরও ক্ষতি হবে। আপনি নিজের কোনো ক্ষতি করতে চাইলে তো আমরা আটকাতে পারবো না। আপনি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে নিজের ক্ষতি করেন, জান নেন, সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। সরাইল এবং আশেপাশের এলাকার সাধারণ মানুষ যারা, তারা গতকালকের থেকে রীতিমতো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বেশ কয়েকটি গ্রামকে লকডাউন করা হয়েছে। এগুলার এই ঘটনা ঠেকানো যেত কিনা সেটা সেকেন্ডারি ম্যাটার। ফার্স্ট প্রাইমারি ম্যাটার হচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদেরকে আমাদের একদম পরিষ্কারভাবে আঙ্গুল তুলে দোষারোপ করতে হবে যে আপনারা অবিবেচক, দায়িত্ব জ্ঞানহীনের মতন কারণ কাজ করেছেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবন আপনারা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন এই ধরনের কাজের মধ্যে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তার মানে অভিযোগের তীর আমরা যদি ডিআইজি সাহেবের কথা শুনি বা ব্যারিস্টার শাহ আলী ফরাদের কথা শুনি, এর ভিতরে খানিকটা রাজনীতির গন্ধ এরই মধ্যে পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে বিষয়টা স্বাভাবিক না, এবং যিনি মারা গেছেন তার যে দল, সেই দল আপনার দলের শরিক এবং এলাকায় সাংঘাতিক জনপ্রিয়। আপনিও বলছেন আপনার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। ফলে এই পরিস্থিতিতে এটি যদি রাজনৈতিক হয়, সেটি করা কি খুব জরুরি বা বিবেচনা প্রসূত হলো রাজনৈতিকভাবে হলেও? অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। যখন আপনার হাতে আর কোনো যুক্তি থাকবে না, তখন আপনি সর্বতোভাবে চেষ্টা করবেন বিষয়টিকে অন্যদিকে মোড় নেওয়ানোর, এবং রাজনীতিবিদরা এই কাজটি খুব ভালো পারেন। তারা চেষ্টা করেন যে কোনো ঘটনাতেই প্রতিপক্ষকে বিদ্ধ করতে। আপনার নিশ্চয়ই মনে আছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বতোভাবে ব্যর্থ এই সরকার করোনার শুরুতেই কিন্তু অনেক বড় বড় লম্বা চওড়া কথা, রাজনৈতিক বক্তব্য দিয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে বহু মন্ত্রীকে আমরা বড় বড় কথা বলতে শুনেছি, এবং সেই সব রাজনৈতিক চাপাবাজি এখন করোনার লাশের নিচে চাপা পড়ে গেছে। সুতরাং প্রতিপক্ষকে দোষ দেওয়া খুবই সহজ, কিন্তু পরিস্থিতি কি ছিল সেটা যদি প্রকৃতভাবে অনুধাবন করতে তিনি ব্যর্থ হন, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি আজকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা একদিকে সরিয়েও রাখি, কিছুদিন আগে গার্মেন্টস কর্মীদের যে একদিনের মাথায় একেবারে ঝাঁকায় করে, ট্রাকে করে, মুরগির ঝাঁকার মতন করে ঢাকায় নিয়ে আসা হলো বেতনের কথা বলে, আবার পরের দিনই তাদেরকে ফেরত পাঠানো হলো এলাকায়, সেই ব্যর্থতাটা কাদের ছিল? সেখানে কোথায় রাজনীতি ছিল? আজকে যে বাজারগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, আজকে যে তারা বলছে লকডাউন হচ্ছে, বলছে তারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে, আমরা সমানে গণমাধ্যমে দেখছি, প্রতিদিন দেখছি। সকাল থেকে আমি টেলিভিশনের সামনে বসে থাকি, খবরের চ্যানেলগুলোর সামনে আমি দেখতে পাচ্ছি মানুষ রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তার মানে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই ব্যারিস্টার রুমিন ফারহানা? একদমই না। আমি একটা কথা একটু পরিষ্কার তাহলে ভাবে কি আপনাকে আছে? বলতে চাই, কি আছে? যে তারা জনসমাগম যেমন রোধ করতে ব্যর্থ হয়েছে, তারা ত্রাণ চুরি বন্ধ করতে পারেনি, তারা ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেনি, তারা চিকিৎসা সরঞ্জাম দিতে পারেনি, তারা হাসপাতালগুলোকে রেডি করতে পারেনি। আজকেও খবর এসছে 11টা হাসপাতালে ঘুরে একজন মারা গেছে। এরকম খবর আমাদের প্রতিদিন দেখতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজছে। আমরা যখন রাজনৈতিক ঐক্যের কথা বলি, আমরা যখন বলি এটা জাতীয় সংকট এবং আমাদের একসাথে কাজ করতে হবে, তখন দেখা যায় যে তারা একটা সামাজিক ইস্যু বা একটা আবেগ, যেটা আজকে এটা ব্রাহ্মণবাড়িয়া বলে কথা না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এই ধরনের একজন আলেম ব্যক্তি ইন্তেকাল করতেন, আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ব্রাহ্মণবাড়িয়ায় যে পরিস্থিতি হয়েছিল একই পরিস্থিতি চট্টগ্রামে হতো, একই পরিস্থিতি নোয়াখালীতে হতো, একই পরিস্থিতি খুলনায় হতো, একই পরিস্থিতি রাজশাহীতে হতো। যে তাই যদি হয় তাহলে তো সেটা আমাদের জন্য আরো ভয়ের। আমাদের সঙ্গে একজন আলেম আছেন, আমরা একটু প্রফেসর মুক্তার, ধরেন এই ঘটনা যদি সত্যি সত্যি ব্রাহ্মণবাড়িয়ায় না হয়ে আমাদের আরো কোনো আলেম যারা সাংঘাতিক মানুষের, যাদের অনেক অনুসারী মানুষ, যাদেরকে প্রচন্ড ভালোবাসে, তারা কেউ যদি মারা যায় তাহলে একই রকম পরিস্থিতি হবে। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো মানুষের কল্যাণের কথা বলে। তাহলে আমরা একজন আলেমের জানা যায় সেরকম মানুষের উপস্থিতির সুযোগ কেন দেব? আমি যেটা আগেই বলেছিলাম যে এটা হতে পারে একটা ভালোবাসার প্রকাশ, অথবা ধরুন এটা কোনো আবেগ অথবা অন্য কোনো বিষয় এখানে থাকতে পারে, কিন্তু এটি হওয়া একেবারেই উচিত হয়নি। ধরুন আমরা তো, তিনি আমাদের ভালোবাসার মানুষ, আমরা তার জন্য দোয়া করতে পারতাম, এবং আমরা বাসায় বসে যদি তার জন্য দোয়া করতাম, এটা অনেক বেশি ইফেক্টিভ হতো। অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলে দেয়, এটা কোনো অবস্থায় ইসলাম সমর্থন করে না। আমার কাছে যেটা মনে হয়, এই জাতীয় পরিস্থিতি যদি পুনরাবৃত্তি না ঘটে, এবং আরো যা পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মপ্রাণ এবং মুসলিম, যদি এখানে আলেমদেরকে ব্যবহার করা যায়, তাদের আমরা নিয়ে যেতে পারি যে আপনারা ঘরে থাকুন, এটাই কোরআন এবং অন্যের প্রতি সাবধান করবেন না, এভাবে গণজমায়েত আপনারা করবেন না, নিজেদেরকে ক্ষতির মুখে নিয়ে যাবেন না, আপনার পরিবারকে সুস্থ রাখুন, অন্যদেরকে ভালো রাখুন, এই বিষয়গুলো যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে মানুষকে বলা যায়, তাহলে আমার মনে হচ্ছে অনেক বেশি কাজ হবে। এবং আমি অনুরোধ করবো যে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং অন্য সকলে যাতে এই বিষয়টার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব দেয়।
আমরা তো দোয়ার ইস্যু, আল্লাহর কাছেই দোয়া করবো, তাই না? জি, আল্লাহর কাছে দোয়া করবে, আমরা সেই দোয়া যে কোনো জায়গা থেকেই করতে পারি। আপনার মুদ্রা কথা থেকে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রফেসর মুক্তার আহমেদ। আপনাকে বিদায় দিতে চাচ্ছি এই মুহূর্তে। আমরা একটু ডাক্তার আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া থেকে, ডাক্তার সাঈদ আপনি যদি শুনতে পান, ফলে এই ঘটনার পরে আমরা জানি না যে ঠিক আমরা প্রথমে ঢাকার পরে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের পরে গাজীপুর, গাজীপুরের পরে নরসিংদী, এক একটা আমরা হাব দেখছি করোনা সংক্রমণের। হ্যাঁ, আপনাদের কি শঙ্কা আবু সাঈদ যে ব্রাহ্মণবাড়িয়াকে আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ জোন হচ্ছে কিনা করোনার সংক্রমণ ও বিস্তারের ক্ষেত্রে, বিশেষ করে সরাইল এলাকা? অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া এখন ঢাকা এবং নারায়ণগঞ্জের পরে এখন ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জের মুখে, এবং আমাদের যে সম্পূর্ণ আশঙ্কা রয়েছে এখান থেকে সারা ব্রাহ্মণবাড়িয়া শুধু নয়, ব্রাহ্মণবাড়িয়া যারা ছিল প্রতিবেশী ডিস্ট্রিক্ট থেকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, সব জায়গায় এই লোকগুলো যখন ছড়িয়ে পড়বে তখন সেখানেও ছড়িয়ে পড়বে, এবং ব্রাহ্মণবাড়িয়া সম্পূর্ণ চ্যালেঞ্জের মুখে আছে। এবং আমরা এটার জন্য আতঙ্কিত, এবং যারা এটি করেছে অত্যন্ত অবিবেচনা প্রসূত ভাবে কাজটি করেছে, এবং এটি রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, এটা মানুষের ক্ষতি হয়েছে, এটা যারা সমর্থন করে এটা মোটেই উচিত নয়। জি জি, আপনাকে ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ। আমি একটু ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে যেতে চাই। উত্তম দা, এরকম একটার পর একটা ঘটনা, আমরা যে সময়ে আমরা সামগ্রিকভাবে সংকটটাকে মোকাবেলা করব, সেই সময়ে এরকম ছোট ছোট ঘটনা, ধরেন গার্মেন্টসের ঘটনার কথা ব্যারিস্টার রুমিন বলল, সেটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা কয়েকদিন বাদে বাদে একটা একটা করে ভুল করছে, এবং সেই ভুল যদি করতে থাকি তাহলে তার খেসারত কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে এখন আমরা যুদ্ধ করছি বিজ্ঞানের বিরুদ্ধে। বিজ্ঞানের সফলতা, চিকিৎসা বিজ্ঞানের সফলতা ব্যর্থতা এটি নিয়েই। এখানে রাজনীতির বিষয় নেই। রাজনীতির পক্ষে বিপক্ষ, ভালোবাসা, আমার আবেগ অনুভূতির এখানে প্রশ্ন নয়। এখানে যেখানে বিজ্ঞান আমাদের সকল বিশ্বকে আজকে পরাজিত করছে, পরাস্ত করছে, এখানে রাজনীতির ইস্যু এনে বা রাজনৈতিক বিষয়গুলো এখানে আমাদেরকে নিজেরা পক্ষে বিপক্ষে জড়িয়ে পড়ে কোনো বিষয় না। এখানে বিজ্ঞানকেই আমাদের সকলের ঊর্ধ্বে আমাকে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটি মোকাবেলা করতে হবে। যার কারণে আমি মনে করি এটা ব্রাহ্মণবাড়িয়ার ইস্যুই হোক, আমাদের গার্মেন্টস সেক্টরের ইস্যুই হোক, যে ইস্যুই হোক না কেন, এখন এই করোনা যুদ্ধে আমাদের সকল সমন্বয়হীনতা দূর করতে হবে, আমাদের আস্থা বাড়াতে হবে, পরস্পরের প্রতি বিশ্বাস বাড়াতে হবে, আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই করোনা যুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আমরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ আজকে পরাস্ত হয়েছে। অতএব বাংলাদেশের আমাদের সেই জায়গায় যদি আমরা দায়িত্বহীন ভূমিকা রাখি, দায়িত্বহীন ভূমিকায় অবতীর্ণ হই, তাহলে এই করোনা যুদ্ধে আমাদেরকে পরাস্ত হতে হবে, এবং সামনে আরো ভয়াবহ দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা সেই জায়গা থেকে আমাদের নীতি নির্ধারকরা নিশ্চয়ই এই মেসেজটি নেবেন। উত্তম বড়ুয়া, আপনাকেও ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক, ছোট্ট একটা বিরতি, আমরা একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে কথা বলছিলাম আমরা। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। একদম শেষ সময় আমরা আপনার কাছে জানতে চাই, এই যে তদন্ত কমিটি হলো পুলিশের, সেই তদন্ত কমিটি শুনলে আমাদের কখনো কখনো কিন্তু ভয় লাগে। কবে তদন্ত হবে, আদৌ তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে কিনা, এই তদন্তের ক্ষেত্রে কি হবে, কবে নাগাদ আমরা এই রিপোর্ট পাবো, কারা দায়ী তাদেরকে সত্যি সত্যি চিহ্নিত করা সম্ভব হবে কিনা? আইজি সাহেব মেসেজ দিচ্ছেন, মেসেজটা কেমনে পড়া যায়? গোলাম ফারুক, আপনি কি আমাকে শুনতে যদি পান? প্রশ্ন হচ্ছে, এই তদন্ত কমিটির রিপোর্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং দোষীদেরকে চিহ্নিত করা সম্ভব হবে কিনা? প্রশ্নটা আরেকবার করেন। জি, আমরা বলছি যে তদন্ত কমিটি আপনারা গঠন করলেন, সেই তদন্ত কমিটির রিপোর্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং সেই রিপোর্টে কি পাওয়া গেল সেটি জনসম্মুখে আপনারা প্রকাশ ও প্রচার করবেন কিনা? এই তদন্ত কমিটিটা হলো আমাদের পুলিশের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিতে আমাদের পুলিশের ইন্টারনাল কোনো ত্রুটি বিচিত্র ছিল কিনা এইটা আমরা দেখব।
এখানে তো আপনি নিজেই আপনার বক্তব্য শুরুতে বলছিলেন যে সঙ্গ নিরোধ একটা আইন আছে, যে সঙ্গ নিরোধ আইনে ডিজি হেলথকে দেওয়া হয়েছে এ সমস্ত ক্ষমতা, এবং মোবাইল কোর্টের ক্ষেত্রে আপনার জেলা প্রশাসনকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে পুলিশের কিন্তু এই আইন যেহেতু অধর্তব্য, সরাসরি পুলিশ এখানে কিছু করতে পারে না। তারপরেও আমরা জানেন যে করোনা প্রতিরোধের সেই প্রথম থেকেই সম্মুখ সারিতে এই যুদ্ধ করে যাচ্ছি, এবং যখন দেশ লকডাউন হয় নাই তখন আমরা কক্সবাজার থেকে শুরু করে সবগুলা পিকনিক স্পট থেকে লোকজনকে ঢাকামুখী ফেরত দিয়ে দিয়েছি। করোনা যুদ্ধের অগ্রপথিক অগ্র সৈনিক ডাক্তারদের সাথে আমরা পুলিশ এবং প্রশাসন একত্রে যুদ্ধ করছি। আমাদের যে তদন্ত কমিটি, আমাদের পুলিশের যদি কোনো ত্রুটি থাকে, পুলিশের যদি ব্যবস্থা নেওয়ার জন্য প্রকার কোনো গাফিলতি থাকে, সেটা আমরা নিজস্ব তদন্তের মাধ্যমে আমরা দেখবো যে তাদের কি ত্রুটি বিচ্যুতি আছে, এবং আমি জি 7 জি দিনের মধ্যে বুঝতে পেরেছি আপনার পয়েন্টে। আপনার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব সদস্য যারা এই দুর্দিনেও মানুষের পাশে থেকে কাজ করছে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, এবং একই সঙ্গে অনেক পুলিশ সদস্য এরই মধ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছেন, তাদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খন্দকার গোলাম ফারুক, বিপিএম, চট্টগ্রাম থেকে। আমরা একটু ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শাহ আলী ফরাদ, আপনারা দুজন আছেন আমাদের সঙ্গে। শাহ আলী ফরাদ, তার মানে হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি যেটিকে এর পেছনে এক ধরনের রাজনৈতিক ইন্ধন বা রাজনৈতিক উদ্যোগ ছিল সেটি বলছেন, সেই এলাকার এমপি সংরক্ষিত আসনে তিনি এটাকে অস্বীকার করছেন, এবং তারা বলছেন যে এটা সরকারের যে সামগ্রিক ব্যর্থতা সেটি বিএনপির উপরে বা অন্যদের উপরে চাপানোর একটি কৌশল মাত্র। আপনার ব্যাখ্যা কি ব্যারিস্টার ফরহাদ? জি, সংসদ সদস্য রুমিন ফারহানা একটু আগে বলছিলেন যে অফেন্স ইজ এ বেস্ট ডিফেন্স, আর ওনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডিফ্লেকশনারি ট্যাকটিক। উনি এখন পর্যন্ত কন্ডেম করেননি, কিন্তু এরকম দায়িত্ব জ্ঞানহীন অবিবেচক কাজ যেটি আয়োজকদের মাধ্যমে গতকালকে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল সহ আরো কিছু জায়গা মিলিয়ে, আশুগঞ্জের কিছু অংশ মিলিয়ে হলো, এটি কিন্তু এখন পর্যন্ত উনি কন্ডেম করছেন না। উনি কিন্তু বলছেন না যে কাজটি ভুল হয়েছে, এই কাজটির কারণে সেই এলাকার, ওনার এলাকার, আমার এলাকার একা লক্ষ লক্ষ মানুষের জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেছে, এই বিষয়টা কিন্তু উনি একবারও বলছেন না। এই বিষয়টি আগে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে কাজটি ভুল হয়েছিল কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা পুলিশ এবং প্রশাসন, ওসি এবং ইউএনও কি একজন সংসদ সদস্য থেকে বড় হয়ে যায়? যদি তাদের দায় আপনার খুঁজতে হয়, তাহলে বিএনপি দলীয় সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য উকিল আব্দুল সাত্তারের ভূমিকা নিয়েও কথা বলা উচিত। উনি কি জানতেন না ওনাদের দলের একজন শরিক দলের নেতা, ওনার জানা যায় এরকম মানুষ হতে পারে, তাহলে উনি কেন এখানে কোনো প্রিএমটিভ বা প্রোঅ্যাক্টিভ ভাবে কোনো স্টেপ নিলেন না? ওনার ব্যর্থতাও এখানে দেখা উচিত। আর আমাদেরকে একটা জিনিস সাধারণভাবে মিডিয়া এবং অন্যান্য সবাই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের প্রথমেই প্রশাসন বা পুলিশের দিকে আঙ্গুল না তুলে আগে যারা ভুলটি করেছে তাদের দিকে আমাদের আঙ্গুল তুলতে হবে। এই আয়োজক যারা কালকে অংশগ্রহণ করলেন যারা, তাদের দিকে আমাদের আগে আঙ্গুল তুলতে হবে। দোষটি তাদের, ভুলটি তারা করেছেন। তারা এখন সবাই বাংলাদেশে জানেন যে আমাদের এখন এই বাসায় থাকার নির্দেশনা আছে, কোনো জরুরি কাজ ছাড়া আমাদের বের হওয়ার মানা আছে, আমাদের উপাসনালয়, মসজিদ, গির্জা, মন্দির কোনোখানে যে প্রার্থনা করা আমাদের এখন মানা আছে, আমাদেরকে বাসায় এগুলো করতে বলা হয়েছে। জানাজার ক্ষেত্রেও আমাদের এরকম কোনো ধর্মীয় বিধান নেই যে আমাদের জনসমাগম ঘটাতে হবে। সেখানে সবকিছু জানা সত্ত্বেও যারা এই কাজটি জেনে শুনে করেছেন তাদের ভুলটা আমাদেরকে আগে তুলে আনতে হবে এবং মানুষকে বলতে হবে যে ভুলটা হচ্ছে তাদের, যারা এই কাজটি করেছে। যখনই আপনি প্রশাসন এবং পুলিশের দিকে প্রথমে আঙ্গুল তোলার চেষ্টা করেন, তখন কিন্তু আপনি নিজেই বলছিলেন যে আমাদের এই ঘটনা কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়াতে না, আমরা সারা বাংলাদেশেই দেখছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়েও বলেছেন যে মানুষ কিন্তু নির্দেশনা মানতে চাচ্ছে না। তো যারা নির্দেশনা মানতে চায় না তাদেরকে কিন্তু আপনি আরো উস্কে দিচ্ছেন, তাদেরকে আপনার অনুপ্রেরণা এবং উৎসাহ দিচ্ছেন যাতে তারা নিয়ম না মানে। কারণ আপনারা প্রথমেই প্রশাসন এবং পুলিশের দিকে আঙ্গুল তুলছেন। আমাদেরকে প্রথমেই আঙ্গুল তুলতে হবে, প্রথমেই দোষটা তাদের দিকে দিতে হবে যারা এই কাজটি ঘটিয়েছেন। যাদের কাজ দায়িত্ব হচ্ছে এদেরকে বাধা দেওয়া, তাদের বিষয়ে আমাদেরকে দ্বিতীয় ধাপে আসতে হবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, সেই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আপনার দলের, সেখানকার সংরক্ষিত এমপি আপনি। ফলে আমরা ব্যারিস্টার ফরহাদ যে প্রশ্ন তুলেছে, মানুষের সবচেয়ে বেশি দায়বদ্ধতা প্রত্যাশা তো আপনাদের কাছে, অর্থাৎ যারা জনপ্রতিনিধি তাদের কাছে। সেখানকার উপজেলা চেয়ারম্যান রয়েছেন, ইউনিয়ন পরিষদের লোকজন আছেন, ফলে তারা তো একেবারে তৃণমূল পর্যন্ত, সেখানে আপনার দলেরও কমিটি আছে। ফলে সেই দায় আপনারা এড়াতে পারেন কিনা, সমাধান খোঁজার জন্য নিঃসন্দেহে কারণটিও খুঁজতে হয়, ফলে সেই দায় কি কোনোভাবে এড়ান কিনা?
জি, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। পুলিশ প্রশাসনের দিকে কিন্তু আমি একবারও আঙুল তুলিনি। ফরহাদ না, সাহেব উনি যদি ওটা আমার আমাদেরকে বক্তব্যটি বলেছেন, একটু গণমাধ্যমকে মনোযোগ দিয়ে বলেছেন। শুনতেন। না, আমি আঙুল তুলিনি। আমি বলেছি যে পুলিশ প্রশাসনের পক্ষে এরকম হাজার হাজার মানুষের জমায়েতে অল্প কয়েকজন পুলিশের পক্ষে দমন করা সম্ভব নয়, আমি এটা বলেছি। কিন্তু পুলিশ প্রশাসনের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আজকে ব্রিফিং এ খুব স্পষ্টভাবে বলেছেন এটি প্রশাসনের ব্যর্থতা, এবং অলরেডি আপনারা প্রতিটা গণমাধ্যমেই দেখিয়েছেন, টেলিভিশনের স্ক্রলেও যাচ্ছে। সুতরাং আঙুল তুলেছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এবং আমরা কিন্তু এ ব্যাপারে কিছু বলিনি। আর নির্দেশনা মানতে চান না এই কথাটি প্রধানমন্ত্রী বলেছেন গতকালকে। আজকে শাহ আলী ফরহাদও একই কথা বলছেন। নির্দেশনা মানুষ কেন মানতে চায় না? মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি করবার দায়িত্বটা কার ছিল? ছিল সরকারের। সরকার সেটি সম্পূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছে। প্রতিদিন শুরু থেকে যে স্বাস্থ্য ব্রিফিং হচ্ছে আমাদেরকে, আমাদের টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে প্রতিদিন আইডিসিআর থেকে, সেখানে আইসোলেশন, কোয়ারেন্টাইন, এইসব লকডাউন, এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা বহু শিক্ষিত মানুষই এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নয়। সেখানে আমাদের গ্রামের, ইউনিয়ন পর্যায়ের, থানা লেভেলের একেবারে সাধারণ যে মানুষ, তারা কিন্তু এসব শব্দের মর্ম বোঝে না। সুতরাং তাদেরকে যদি আপনারা শুরু থেকেই বোঝাতে চাইতেন, আপনাদের আরো স্পষ্টভাবে মাতৃভাষায় ব্যাখ্যা করে বোঝানো উচিত ছিল। এবং আজকে এপ্রিলের শেষ, প্রায় আজকে 20 তারিখে আমরা মানে হয়ে যাচ্ছে, আজকে রাত 12টার পর 20 তারিখ পড়বে। 4 মাস, 4.5 মাস ধরে আপনারা মানুষকে তাহলে কি সচেতনতা তৈরি না, করলেন? কিন্তু রুমিন ফারহানা সেই এলাকার সংসদ সদস্য হিসেবে এই দায় কি এলাকার সংসদ সদস্য এড়াতে পারেন? সেই এলাকার এখানে জি জি আমি দেখুন, দায় আমরা কেউই এড়াতে পারি না। এটা সংসদ সদস্য বলেন, কিংবা প্রশাসন বলেন, কিংবা আপনি স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের নেতাদের কথা বলেন, যার কথা আপনি বলেন না কেন, দায় কেউই এড়াতে পারে না। তবে একটা কথা আমাদের একদম মনে রাখতে হবে, যে বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাস্তবতার নিরিখেই কিন্তু আমাদের ঘটনাগুলো বিবেচনা বিচার করতে হবে। জি, বিশ্লেষণ অনেক করতে ধন্যবাদ হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। দর্শক, আমাদের আলোচনার মোদ্দা কথা হচ্ছে সরকার, রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবাই দায়িত্ব পালন করছে, কিন্তু এই সময় সবচেয়ে বেশি যার দায়িত্ব পালন করার কথা সেটি আপনার, আমার। এবং নিজের জন্য আপনি ঘরে থাকুন। আপনি ঘরে থাকলে হয়তো আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, আপনার সমাজটিও বাঁচতে পারে। তাই আর কতদিন? নিশ্চিতভাবে আমাদের ঘরে থাকতে হবে নিজের নিরাপত্তার জন্য। সেই অনুরোধ রেখে, সেই আহ্বান রেখে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।